সুপ্রিয় শিক্ষার্থী, ভালো আছো সবাই? অনেকদিন পর আবার তোমাদের সামনে ক্লাসে উপস্থিত হয়েছি। আমি মহি মোহাম্মদ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। মহি মোহাম্মদ বললে অবশ্য একটু ত্রুটি বিচ্যুতি হয়। আসলে আমি মোহাম্মদ মহিউদ্দিন, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। কেমন আছো তোমরা? ভালো আছো? এই অনলাইনের ক্লাসের মাধ্যমে তোমাদেরকে আসলে না দেখে ক্লাস করে যাওয়া, এটা আসলে আত্মতৃপ্তি ঘুরছে না। তারপরেও ক্লাস করতে হচ্ছে, কারণ সময় তো চলে যাচ্ছে। হয়তো খুব শীঘ্রই আমাদের সুদিন আসবে, আর সেই সুদিনের জন্য অপেক্ষায় আছি। তোমাদের সঙ্গে পরিচয় হবে, গল্প হবে, কথা হবে, ক্লাস হবে, মজা হবে, আনন্দ হবে, অনেক কিছু বিষয়গুলো জন্য অপেক্ষা করছি। ফেব্রুয়ারি মাস, ভাষার মাস, জানো তো সবাই? হ্যাঁ, ভাষার মাস, ফাল্গুনের মাস, ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারি। ভাষা আন্দোলনের সেই 52কে স্মরণ করছি, সেই শহীদদের স্মরণ করছি যারা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। কৃষ্ণচূড়ার লালের মতো যারা ফুটে আছে আমাদের এই দেশের পথে প্রান্তরে, যাদের জন্য আজকে আমরা আমরি বাংলা ভাষায় কথা বলি। তো তোমাদের সঙ্গে এর আগের দুটি ক্লাস আমার হয়েছিল। যতটুকু মনে পড়ে, আমার শেষ ক্লাসটি ছিল উপন্যাসের উপরে। উপন্যাসের উপরে আমি বলেছিলাম আরও কয়েকটি ক্লাস তোমাদের সঙ্গে নেব। তো আজকে সুযোগ হয়েছে, আবার আমরা আজকে ফেরত এসেছি সৈয়দ ওয়ালিউল্লাহর বিখ্যাত উপন্যাস লাল সালুতে। তো বিগত ক্লাসের যে আমি আপ টু ডেট পেয়েছি, তোমাদের কাছ থেকে ফিডব্যাক পেয়েছি, সেটা বেশ আশা জাগানিয়া। আমি তোমাদেরকে, যারা তোমরা উপন্যাসের সংজ্ঞা দিতে চেষ্টা করেছো, তাদেরকে সবাইকে আমি আন্তরিকভাবে আমার সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই, তোমাদেরকে ভালোবাসা জানাই, স্নেহ জানাই। তোমরা প্রায় 115 জনের মতো তোমরা উপন্যাসের সংজ্ঞা দিতে চেষ্টা করেছো। তবে আমি আশাবাদী ছিলাম এই সংখ্যাটা বোধহয় আরও বেশি হবে। এই জন্যে কারণ আমাদের ইন্টারমিডিয়েটের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 1600 প্লাস। হ্যাঁ, তো আমার মনে হয় যে আরও বেশি হওয়ার কথা ছিল এই সংখ্যা। তো দেখলাম যে আসলে সবাই তো আসলে জানি না সবাই ক্লাস দেখছো কি না, কিংবা সবার ক্লাসের আদৌ প্রয়োজন আছে কি না। তো যাদের প্রয়োজন আছে তারা আসলে দেখেছো ক্লাস, এবং তোমরা বিভিন্নভাবে আসলে যোগাযোগ করারও চেষ্টা করেছো। এবং আমার আরও একটি ক্লাস আমি দেখেছি যে আমি উপন্যাসের কথা বলেছি, তোমরা যারা নিজেরা ব্যক্তিগতভাবে উপন্যাস পড়েছো সেই উপন্যাসের তালিকাও তোমরা দিয়েছো, অনেকে 4, 5টা, 6টা। তো যারা এখানে তালিকা দিয়েছো, যারা পাঠ করেছো, আমার খুবই নিজের কাছে আমি নিজে আনন্দিত হয়েছি যে আমার নবীন তরুণ শিক্ষার্থীরা, তারা বই পড়ুয়া, তারা পড়ে, তারা পাঠ করে, তারা নতুন আলোর সন্ধান করে। তো এই আলোর সন্ধান যেন তোমাদের কোনো দিন থেমে না যায়। আমি 2-1 জনের কথা স্মরণ করতে পারি। একজন বলেছ, একটি মেয়ে সম্ভবত, সে হারুকি মুরাকামির উপন্যাস পড়েছ। কোন উপন্যাসটি পড়েছ তুমি বলনি, তবে আমি বেশ খুশি হয়েছি। বর্তমান সময়ে হারুকি মুরাকামি বেশ আলোচিত। জাপানের এই কথা সাহিত্যিক, তার উপন্যাসগুলো বেশ বাংলায় অনুবাদ হচ্ছে, বিভিন্ন প্রকাশনী বিভিন্নভাবে অনুবাদ করছে। তবে অনুবাদ গ্রন্থ পড়ার সময় আমার একটা উপদেশ তোমাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে সকল অনুবাদ আসলে পাঠযোগ্য নয়, সকল অনুবাদকের অনুবাদ পাঠযোগ্য নয়। তাই আমার মনে হয় নির্বাচন করতে হবে কোন অনুবাদকের অনুবাদ পাঠযোগ্য। হ্যাঁ, তো আমার একজন অনুবাদকের কথা এখন আমার মনে পড়ে, এটা আসলে তিনি এখন বেঁচে নেই, কবির চৌধুরী। তার অনুবাদ আমার কাছে খুব সুস্বাদু ছিল। আমার কাছে মনেই হয়নি যে এটা ইংরেজিতে কিংবা অন্য কোনো ভাষায় রচিত উপন্যাস কিংবা পুস্তক। তার একটা অনুবাদের কথা আমার এখন মনে আছে, জ্যাক লন্ডনের বিখ্যাত একটি উপন্যাস দ্য সি উলফ। হ্যাঁ, দ্য সি উলফের অনুবাদ আমি কবির চৌধুরীর অনুবাদে পড়েছিলাম। আমার এখনও তার বাক্যগুলো, তার বর্ণনাগুলো, সাগরের বর্ণনা, সেই
অতি মানব মানে জল রাক্ষস একটা দানবের যে বর্ণনা, সেই বর্ণনাগুলো আমার কাছে মানে এখনও আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে আছে। তো অনুবাদক যদি ভালো হন তাহলে আর একটা ভাষা থেকে ভাষা দিয়ে আমার মাতৃভাষায় তিনি সেটা পরিবর্তন করে আমাকে বোঝান, পাঠক হিসেবে আমি বুঝি সেটা। তো কাজেই আমার মনে সকল ধরনের অনুবাদ পড়ে শুধু শুধু সময় নষ্ট না করে ভালো অনুবাদ যখন পড়বে ভালো অনুবাদকের অনুবাদ পড়বে। তো আমরা কথা বলছিলাম সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাস নিয়ে। লাল সালু উপন্যাস, লাল সালু, আমি গত ক্লাসে আমাদেরকে বলেছি যে শালু কাপুরটা তো আমরা সাধারণত চিনি যে লাল কাপড়টাকে শালু কাপুর বলা হয়, কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহ লাল একটা শব্দ আগে বসিয়ে তিনি শালুটাকে আরও বেশি বেগবান এবং ব্যঞ্জায়িত করেছেন। তোমরা সাধারণত পথে ঘাটে বের হলে দেখবে কিংবা হোটেলগুলোতে তোমার বিরিয়ানির ডেকচি কিংবা তোমার এই যে মানে যে খাবারটা বিক্রি হয় ওই খাবারটার ডেকচিটাকে কিন্তু লাল একটা কাপড় দিয়ে কিন্তু মুড়িয়ে রাখে। এর কারণটা কি? লাল রং এত বেশি প্রক্ষেপিত হয়, লাল রং এত বেশি দৃষ্টিগোচর হয় যে সেটা পথিকের দৃষ্টি আকর্ষণ করতে বেশ সামর্থ্য লাভ করে। লাল রঙের আর কোনো গুণ আছে কিনা আমার ঠিক জানা নেই, তবে রঙেরও কিন্তু একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। আমি জানি না তোমরা জানো কি না যে এই যে আমরা চাঁদের যে হিসাব করি, অর্থাৎ দুটো পক্ষ আমরা অন্তত ভালো করে জানি, একটা হচ্ছে শুক্লপক্ষ এবং একটা হচ্ছে কৃষ্ণপক্ষ। অমাবস্যা এবং পূর্ণিমায় আমাদের এক ধরনের অনুভূতি হয় আর অমাবস্যা এক ধরনের অনুভূতি হয়। কোন অনুভূতিটা সবচাইতে মানুষের কাছে প্রিয়? দেখবে পূর্ণিমার অনুভূতিটা মানুষের কাছে বেশি প্রিয়। জ্যোৎস্না যখন ঢালে তার অপার সুধা এই পৃথিবীর পথপ্রান্তরে শস্য শ্যামল খ্যাতে কিংবা নদীবক্ষে কিংবা সাগরের বুকে, তখন লোকজন মানুষ কিন্তু আপ্লুত হয়, ভালোবাসে। জ্যোৎস্নার যেন আলাদা একটা শক্তি, একটা যেন পাওয়ার রয়েছে মানুষকে আকৃষ্ট করার। অপরদিকে অমাবস্যা কিংবা নিকষ কালো অন্ধকার মানুষ কিন্তু আকৃষ্ট করতে পারে না। অন্ধকার মানুষ ভয় পায়, অন্ধকার মানুষ ভয় পায়। দুটো শক্তি, একটার তীব্র শক্তি আর একটার হচ্ছে একটু দুর্বল শক্তি, তবে তারও অপশক্তিটা বেশি, অমাবস্যার অপশক্তিটা বেশি। তবে আমার মনে হয় যে জ্যোৎস্না মানুষের মন ও মগজে একটা অন্যরকম প্রভাব বিস্তার করে, যেটা শুভ। জ্যোৎস্নায় মানুষ পুলকিত হয়, আনন্দিত হয়। জ্যোৎস্না দেখে মানুষ কবি হয়ে যায়, তার মনে গুনগুন করে গানের সুর আসে। জ্যোৎস্না দেখে মানুষ আবেগ আপ্লুত হয়, তার স্মৃতি রোমন্থিত হয়, তার পেছনের কথা মনে পড়ে, তার সুখের দিনের কথা মনে পড়ে। আবার এমনও হয় যে কারো কারো দুঃখের কথাও মনে পড়ে। দুঃখ রোমন্থন করতেও অনেকে ভালোবাসে। দুঃখবাদী কবি রয়েছেন আমাদের সাহিত্যে, আমাদের বাংলা সাহিত্যে। তো দুঃখ রোমন্থন করাও কিন্তু এক ধরনের সুখ বিলাস কিংবা দুঃখ বিলাস বলতে পারি আমরা। তো আমাদের যে বিষয়টা আমি বলতে চেয়েছি তোমাদেরকে, জ্যোৎস্না মানুষের মন ও মগজে আলাদা একটা প্রভাব বিস্তার করে, এটার একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। এবং এই লাল রঙটা আমি বললাম যে এই জন্য যে এটার প্রক্ষেপণ ক্ষমতা বেশি হওয়ার কারণে মানুষের দৃষ্টিতে সহজে চলে আসে, যার ফলে বিরিয়ানির ডেকচিগুলো সহজেই দেখবে যে পথে প্রান্তরে যেখানে রান্না করা হয় না কেন ওই বিক্রির উদ্দেশ্যে, তখন তারা কি করে ওই ডেকচিটাকে একটা লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখে যাতে পথিকের দৃষ্টি আকর্ষণ করে। আবার আমরা আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যারা তোমরা শহরে মফস্বলে রয়েছ, তোমরা বিভিন্ন সময় দেখবে যে বিভিন্ন মাজারের চাঁদা তোলার জন্য কিছু তোমার রিক্সা কিংবা ঠেলাগাড়ি জাতীয় বাহন কিছু লোক মাইক বাজিয়ে আসে। তারা দেখবে যে ওই চাঁদার ডেকচিটাকে লাল কাপড় দিয়ে কি করেছে, মুড়িয়ে রেখেছে, যে এখানে আমাকে কি করুন, মুক্ত হস্তে দান করুন। তো এই লাল কাপড়টা, লাল সালু, এটার যে শক্তি, এই পাওয়ার, আমাদের লাল সালু উপন্যাসে এটাই আসলে পাওয়ার। যখন তুমি উপন্যাসটা পাঠ করবে এবং চরিত্রগুলোকে আলাদা আলাদা ডিসেকশন টেবিলে রাখবে, তখন যে মূল চরিত্রটি আমাদের চোখের সামনে হাজির হয় সেই চরিত্রটি হচ্ছে মজিদ। মহব্বতনগরে মজিদ যে শক্তির উৎস, তার মূল শক্তির উৎসটি আসলে কোথায়?
তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কিসের প্রতি ইঙ্গিত করেছি, এই লাল কাপড়ের প্রতি। এই লাল কাপড়টাই হচ্ছে মসজিদের মূল শক্তির উৎস, অর্থাৎ সেই মাজারটি। হ্যাঁ, মসজিদ যে মাজারটি আবিষ্কার করেছে মোহাম্মদনগরে, যে এক অচেনা অজানা পীরের মাজার, মসজিদ সেটাকে কোন কামেল পীরের মাজার হিসেবে মোহাম্মদনগরবাসীর কাছে পরিচয় করিয়ে দিতে চায়। সেই মাজারে ঢাকা লাল কাপড়টি হচ্ছে মসজিদের ভণ্ডামির, মসজিদের যে নতুন যে জীবিকা উপার্জনের যে কৌশল, সেই কৌশলের প্রধান উৎস, প্রধান শক্তি সেই লাল শালুটি, লাল কাপড়টি, যেটি দেখে মোহাম্মদনগরবাসী মসজিদের কোনো বিরুদ্ধচারণ করে না। যে এখানে যে ব্যক্তিটি শুয়ে আছে, এখানে যে ব্যক্তি শুয়ে আছে, সেই ব্যক্তির সঙ্গে মসজিদের একটা কি আছে, যোগাযোগ আছে, একটা কমিউনিকেশন আছে। সেই শক্তিতে বলীয়ান হয়েছে মসজিদ, এবং সেই শক্তির জোরে সে মোহাম্মদনগরবাসীকে কী করেছে, কবজা করেছে। দেখো, মোহাম্মদনগর গ্রামের সবচাইতে পাওয়ারফুল যে লোকটি, তার নাম হচ্ছে খালেক ব্যাপারী। সে কিন্তু প্রথমে ঢুকে, মোহাম্মদনগর গ্রামে ঢুকে সে কী করেছে, আমরা দেখি তাকে প্রথমে, তার সঙ্গে সাক্ষাৎ ঘটে কার, আমরা দুজন তরুণকে আমরা দেখতে পাই। হ্যাঁ, কাদের আর তাহের, সম্ভবত কাদের এবং তাহের। তোমরা দেখবে কাদের এবং তাহের যখন নৌকা বাইছিল, তারা ধান ক্ষেতের মধ্যে তখন যারা মাছ ধরছিল, তারা কোচ হাতে তারা মাছ ধরছিল, তখন তারা দেখতে পেল যে গঞ্জের এই রাস্তা দিয়ে এক ব্যক্তি, অজানা ব্যক্তি এগিয়ে আসছে, তাই না? এবং সে আস্তে আস্তে এগিয়ে আসছে, তা কাদের তাহের তাকে চিনতে পারছিল না, একজন অচেনা লোক গ্রামে ঢুকছে। বিকেলের দিকে গিয়ে তারা দেখতে পেল খালেক ব্যাপারীর বৈঠকখানায় সেই লোক বসে আছে, এবং লোকজন তাকে ঘিরে বিভিন্ন রকমের কথাবার্তা বলছে। তো আমরা মসজিদের যে প্রবেশটা দেখতে পাই মোহাম্মদনগর গ্রামে, কিভাবে সে প্রবেশ করেছে আর কেমন তার অবস্থা ছিল, গ্রামবাসীকে সে কী বলে গ্রামবাসীকে কী বলে সে দৃষ্টি আকর্ষণ করেছিল, তারপর সে ক্রমান্বয়ে কিভাবে তার উন্নয়ন ঘটেছে, কিভাবে সে কৌশল অবলম্বন করে একের পর এক এগিয়ে গেছে মোহাম্মদনগর গ্রামে, সেটা আসলে আমাদের পাঠক হিসেবে আমরা পর্যবেক্ষণ করার আমাদের দরকার আছে। আর যেহেতু আমরা আমরা পাঠ করছি, এটার উপরে আমরা পরীক্ষা দেব, আমরা প্রশ্নের উত্তর করব, তাই আমাদের আরও পরীক্ষাটা, আমাদের পর্যবেক্ষণটা আরও বেশি নিবিড় হওয়া দরকার। কারণ এই মসজিদকে নিয়ে এবং এই মোহাম্মদনগরকে নিয়ে, এই শস্যহীন প্রান্তর মোহাম্মদনগরকে নিয়ে আমাদেরকে কী করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা প্রতিটা দৃষ্টিকোণ থেকে, চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এবং প্রতিটা প্রেক্ষণ বিন্দু থেকে আমরা একে অপরকে কী করব, সংযোগ স্থাপন করব। আমরা দরকার হলে খাতার মধ্যে কি করব, প্রথমে চরিত্রগুলোর নাম লিখব। তোমরা যে কাজটি করবে, খাতার মধ্যে চরিত্রগুলোর নাম লিখো। প্রথমে পেলাম মসজিদ, ঠিক আছে, মসজিদ, আমি মসজিদ লিখলাম, এখানে একটা হাইপেন দিয়ে রাখলাম, মসজিদ লিখে এরপর মসজিদের বৈশিষ্ট্যগুলো তোমরা খাতায় লিখতে পারো। এভাবে চরিত্রসমূহের যদি নাম লিখে একটা একটা চরিত্রের বৈশিষ্ট্যগুলো লিপিবদ্ধ করো, তাহলে দেখবে উপন্যাসটার কাহিনী, প্লট, আখ্যান এবং চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো তোমার মনে একেবারে গেঁথে গেছে, তোমাকে মুখস্থ করতে হবে না। এই যে তুমি লিখবে, খাতায় লিখবে, তোমার দেখবে যে একটা পর একটা তোমার কী করবে, মাথায় চলে আসবে। আমরা প্রথম পর্বে যেসব চরিত্রগুলো পেয়েছি তাদেরকেই আমরা এখানে শুধু লিপিবদ্ধ করি। আমরা খালেক ব্যাপারীকে পেয়েছি, এখানে খালেক ব্যাপারীকে আমরা লিখতে পারি, রাখতে পারি, খালেক ব্যাপারী। তারপরে আমরা পেয়েছি, কাকে পেয়েছি, আমরা পেয়েছি কাদেরকে পেয়েছি, আমরা কাদের। তারপরে আমরা পেয়েছি তাহের, কাদের, তাহের, এই চরিত্রগুলো আমরা পেয়েছি। তারপর ধলা মিয়াকে পেয়েছি আমরা প্রথম দিকে, ধলা মিয়া। তারপরে আমরা পেয়েছি আমেনা বিবিকে পেয়েছি, আমেনা বিবিকেও আমরা রাখি। তো এই চরিত্রগুলো যখন আমি লিখব, চরিত্রগুলো লিখে এই চরিত্রগুলোর পাশে পাশে আমরা কি করতে পারি, যেমন মসজিদ কী ধরনের চরিত্র, সে কোত্থেকে এসছে, সে কোথায় এসে অবস্থান করলো,
তার কার্যকলাপগুলো আমরা আস্তে আস্তে কী করব, পড়ব, উপন্যাসটি পড়ব আর এখানে খাতার মধ্যে লিখব, খাতার মধ্যে আমরা লিখব। লিখতে থাকলে তুমি দেখবে মজিদের বয়স কত, তার পেশা কী, হ্যাঁ, এভাবে কিন্তু প্রতিটা চরিত্রের বেলাতেই কিন্তু একই ব্যাপার ঘটবে, অর্থাৎ প্রতিটা চরিত্রের বয়স কত, পেশা কী, সে কী করতে ভালোবাসে, তার বৈশিষ্ট্য কী, চরিত্রের বৈশিষ্ট্যগুলো যদি তুমি লিখে ফেলো, আর যদি একজনের সঙ্গে আরেকজনের যদি কোনো সম্পর্ক থেকে থাকে, যেমন আমি যদি মজিদ লিখলাম, খালেক ব্যাপারীর সাথে তার সম্পর্ক কী আমি লিখে দিলাম, হ্যাঁ, খালেক ব্যাপারীর সাথে আমেনা বিবির সম্পর্ক কি এটা যদি আমি লিখে রাখি, আমি যদি একবার লিখি কিন্তু আমার মাথায় কিন্তু থেকে যাবে। ধলা মিয়ার সাথে খালেক ব্যাপারীর সম্পর্ক কি যদি আমি পড়তে পড়তে এটা সম্পর্কটা পাই, তাহলে আমি লিখে ফেলবো। ধলা মিয়ার বয়স কত, আমি পড়তে পড়তে ধলা মিয়ার বৈশিষ্ট্য যখন পাবো আমি ধলা মিয়ার বয়সটা লিখবো। ধলা মিয়া কী কাজ করে, যদি আমি পড়তে পড়তে উপন্যাস পড়তে পড়তে ধলা মিয়ার কাজের সন্ধান পাই, তাহলে আমি কি করব, এখানে খাতার মধ্যে লিখব। আমি তোমাদেরকে বলছি যে উপন্যাসটা যখন তুমি পাঠ করবে, তোমার রাফ খাতার মধ্যে এই চরিত্রগুলো দরকার হলে এক একটা চরিত্রের জন্য 2 পৃষ্ঠা করে তুমি রাখো, কাগজ নাও, সময় নাও, এবং যে চরিত্রটা যখন পাবে সেই চরিত্রটার কাছে গিয়ে তুমি এই সব তথ্যগুলো লিপিবদ্ধ করো। এই তথ্যগুলো যখন তুমি লিপিবদ্ধ করবে তখন কি হবে, এই চরিত্রগুলো তোমার মনের ভিতর কিন্তু গেঁথে যাবে। হ্যাঁ, পরীক্ষার সময় তোমাকে আর অন্ধকারে ঢিল ছুটতে হবে না, তাহের লিখতে গিয়ে জাহের হয়ে যাবে না, কাদের লিখতে গিয়ে নাদের হয়ে যাবে না, আর মজিদ লিখতে গিয়ে সাজিদ হয়ে যাবে না, উল্টে পাল্টে যাবে না। না হয় তুমি যদি ভাষা যেটা পড়ো, ভাষা যদি পড়ো তাহলে এগুলো তুমি কিছুই মনে রাখতে পারবে না। উপন্যাসটাকে ভালো করে তোমার পড়তে হলে আমি বলছি যে এইভাবে পড়লেই যে একেবারে খুব বেশি ভালো পড়া হবে সেটাও না, তোমাদের কাছে হয়তো আরও বেশি ভালো কৌশল থাকতে পারে। তো আমার মনে হয়েছে আমি বিগত বছরগুলোতে আমি আমার শিক্ষার্থীকে যদি আমি এটা বলেছি, ওরা বলেছে স্যার এটা খুব ভালো একটা পদ্ধতি। আমি যখন উপন্যাসটা পড়তে পড়তে চরিত্রগুলোর নাম লিখেছি, তার বয়স লিখেছি, তার বৈশিষ্ট্য লিখেছি, তার কৃতকর্মগুলো লিখেছি, তখন আমি আর এটা স্যার ভুলছি না। তার সাথে কার সাথে কী সম্পর্কে এইগুলো আমি আর ভুলছি না। তো আমরা দেখি উপন্যাসটা শুরু কিভাবে হয়েছে। আমরা যদি শুরুর দিকটা একটু পাঠ করি তাহলে মনে হয় দেখো যে আমরা বুঝতে পারবো যে সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসিক হিসেবে তার দক্ষতা কতটুকু। উপন্যাসিক হিসেবে সৈয়দ ওয়ালিউল্লাহর দক্ষতা কতটুকু। আমি সৈয়দ ওয়ালিউল্লাহর দক্ষতা খুব বেশি তোমাদের সামনে আলোচনা করিনি, তবে আমার মনে হয় প্রথম ক্লাসে আমি যেটুকু বলেছি সেটুকু তোমাদের মনে আছে যে সৈয়দ ওয়ালিউল্লাহকে আমি এভাবেই উল্লেখ করেছি। তার যে খুব বিখ্যাত 3টি উপন্যাসের কথা আমি বলেছি, এবং আরও 2টি উপন্যাস যে আবিষ্কৃত হয়েছে পরে সেই কথাগুলো আমি তোমাদেরকে বলেছি। আমি জানি না তোমাদের মনে আছে কিনা। হ্যাঁ, এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি যে সৈয়দ ওয়ালিউল্লাহর 3টা বিখ্যাত উপন্যাসের নাম কি, তোমরা নিশ্চয়ই পারবে। সবাই হয়তো এক বাক্যে বলবে স্যার লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো। হ্যাঁ, 3টে উপন্যাসের নাম তোমাদের নিশ্চয়ই ভালো করে মনে আছে। আমি এই বিশ্বাসটুকু রাখি যারা ক্লাসটি দেখছো, যারা ক্লাসটি তোমরা করছো, তাদের সৈয়দ ওয়ালিউল্লাহর 3টা উপন্যাসের নাম অবশ্যই মাথায় আছে। হ্যাঁ, না থাকলে আবারও তোমরা আমার মুখে মুখে বলে নিতে পারো যে লাল সালু, তারপরে চাঁদের অমাবস্যা, তারপরে হচ্ছে কাদো নদী কাদো, এই 3টি উপন্যাস। তো আমরা যে কাজটি করতে চাইছিলাম সেটা হচ্ছে আমরা উপন্যাসটাকে একটু পাঠ করতে চেয়েছিলাম। তো আসো একটু পাঠ করি আমরা সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসিক হিসেবে দক্ষতাটাকে বোঝার জন্য তার উপন্যাসের শুরুটা কেমন হয়েছে সেটা একটু পাঠ করি। শস্যহীন জনবহুল এ অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার ব্যাকুলতা ধোঁয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে। হ্যাঁ, কি অদ্ভুত একটা লাইন দেখো, শস্যহীন জনবহুল এ অঞ্চলের। তাহলে আমরা যে অঞ্চলটাকে পাচ্ছি সেই অঞ্চলটা হচ্ছে শস্যহীন, আবার জনবহুল, বাসিন্দাদের বেরিয়ে পড়বার মানে অন্যদিকে এই অঞ্চলটাকে ছেড়ে অন্য কোথাও বেরিয়ে পড়বার ব্যাকুলতা ধোঁয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে। এই যে ধোঁয়াটে একটা আকাশ যে তাদের অঞ্চলের উপরে আছে, এই আকাশটাও সন্ত্রস্ত, ভয়ে থাকে যে কখন এই লোকগুলো গাট্টি গুট্টা নিয়ে কোন দিকে যেন বেরিয়ে পড়ে। হ্যাঁ, তারা তাদের অঞ্চলকে
খুব বেশি ভালোবাসে না, তারা বেরিয়ে পড়তে ভালোবাসে, তারা অন্যদিকে বেরিয়ে পড়ে। ভাগাভাগি, লুটালুটি আর স্থান বিশেষে খুনাখুনি করে সর্বপ্রচেষ্টার শেষ। দৃষ্টি বাইরের পানে মস্ত নদীটির ওপারে, জেলার বাইরে প্রদেশেরও হয়তোবা আরও দূরে। যারা নলি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না। জ্বালাময়ী আশা ঘরে হাঁ শূন্য মুখ থোবড়ানো নিরাশা বলে তাতে মাত্রাতিরিক্ত প্রখরতা। দূরে তাকিয়ে যাদের চোখে আশা জ্বলে তাদের আর তর্স হয় না। দিনমান ক্ষণের সবুর ফাঁসির সামিল, তাই তারা ছোটে ছোটে। কি অদ্ভুত কথা! হ্যাঁ, দেখো, জ্বালাময়ী আশা ঘরে হাঁ শূন্য মুখে থোবড়ানো নিরাশা বলে তাতে মাত্রাতিরিক্ত প্রখরতা, মাত্রা অতিরিক্ত প্রখরতা। জ্বালাময়ী আশা, তাদের আশা অনেক বেশি জ্বালাময়ী, অনেক বেশি দীপ্ত তাদের আশা। ঘরে হাঁ শূন্য মুখ, ঘরে হাঁ শূন্য মানে হাঁ করা সবগুলো মুখ, সবগুলো শুধু খাবার চায়। হ্যাঁ, ঘরে মুখ থুবড়ানো নিরাশা, নিরাশা, আশা নাই, মুখ থুবড়ানো নিরাশা, আশা কোনো কিছু নাই, মাত্রাতিরিক্ত প্রখরতা, এই নিরাশার প্রখরতা অনেক বেশি। দূরে তাকিয়ে যাদের চোখে আশা জ্বলে। এখন এই বাসিন্দা, এই অঞ্চলের বাসিন্দাদের মধ্যে যাদের মধ্যে দূরে তাকিয়ে চোখের মধ্যে অন্য একটা আশা কি হয়, প্রজ্বলিত হয়, তারা কি কয়, তাদের আর তর্স হয় না, তারা আর কি করতে পারে না, ধৈর্য ধরতে পারে না। দিনমান ক্ষণের সবুর ফাঁসির দিন মাস এগুলো, এই ক্ষণগুলো অতিবাহিত করা মানে নিজেকে নিজে যেন ফাঁসি দিয়ে দেওয়া। হ্যাঁ, তারা ফাঁসির সামিল মনে করে, তাই তারা কি করে, ব্যতিব্যস্ত হয়ে ছোটে ছোটে। হ্যাঁ, কি অদ্ভুত একটা অঞ্চলের বর্ণনা দিয়ে কোনো রকমের কোনো চরিত্রের কথা না এনে সৈয়দ ওয়ালিউল্লাহ তার বিখ্যাত উপন্যাস লাল সালুর শুরুটা করলেন। একটা অঞ্চলের কথা, মানে কয়েকটি বাক্যে একটা অঞ্চলের কথা, সেই মানুষগুলোর অভিরুচির কথা, তাদের আর্থিক সামাজিক বাস্তবতার কথা আমাদেরকে একেবারে জলজ্যান্তভাবে পাঠকের সামনে উপস্থিত করলেন, যে তাদের আর্থিক দৈন্যদশাটা কী অবস্থায় আছে, তাদের ঘরে কতটুকু খাবার আছে, তাদের আশা নিরাশার ব্যাপারটি কতটুকু তাদেরকে স্বস্তি দিচ্ছে। এই কয়েকটি বাক্যের মধ্যে সৈয়দ ওয়ালিউল্লাহ সরাসরি তীর মেরে পাঠককে স্পষ্ট করে দিলেন, যে ঘরে খাবার নেই, যে ঘরে খাবার নেই সেখানে স্বপ্ন আসবে না, সেখানে আশা জাগবে না, সেখানে নিরাশা, শুধু নিরাশা, আগুন জ্বলছে, জ্বালাময়ী আশা তাদের। সেই আশাকে বাস্তবায়ন করার জন্য তারা তাদের অঞ্চলটাকে ছেড়ে ছোটে ছোটে, এবং এই ছোটার জন্য তাদের অঞ্চলের যে আকাশটা, সেই আকাশটা পর্যন্ত, এখানে প্রকৃতিকে কিভাবে ওয়ালিউল্লাহ এক সূত্রে গেঁথে দিয়েছেন। হ্যাঁ, আকাশটাও কি করে সন্ত্রস্ত থাকে যে কখন এই লোকগুলা গাট্টেগুট্টা নিয়ে যেন ছোটো কোথায়। তারপর আমরা একটু দেখি, আর একটু এগিয়ে যাই, দেখি আর একটু পড়ি। অন্য অঞ্চল থেকে গভীর রাতে যখন ঝিম ধরা রেলগাড়ি সর্পিল গতিতে এসে পৌঁছয় এদেশে, তখন হঠাৎ আগাগোড়া তার দীর্ঘ দেহে ঝাঁকুনি লাগে, ঝনঝন করে ওঠে লোহা লক্কর। রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালানো ঘুমন্ত কত স্টেশন পেরিয়ে এসে এইখানে নিদ্রাচ্ছন্ন ট্রেনটির সমস্ত চেতনা জেগে সজারু কাটা হয়ে ওঠে। সে অনেকগুলো অঞ্চল পেরিয়ে এসছে এই ট্রেনটি। হ্যাঁ, পারানোর পরেও কি হয়েছে, এখানে আসলেই তার মানে সচেতনতা, সজারুর কাটা, সজারু এই প্রাণীটাকে চেনো তো তোমরা, সজারুর পিঠে কিন্তু অনেকগুলো কাটা থাকে, সে শত্রুর হাত থেকে বাঁচার জন্য কাটাগুলো প্রয়োগ করে। কেউ যদি তাকে আক্রমণ করতে আসে তখন কি করে, সজারু তার ওই কাটাগুলোকে নিক্ষেপ করে, তীরের মতো গিয়ে শত্রুকে ঘায়েল করে, আর তখন সেই সুযোগে পালায়। এখন ট্রেনটার বর্ণনা কীভাবে দিচ্ছেন আমাদেরকে উপন্যাসিক, যে অঞ্চল থেকে রাত্রির সময়ে সব কিছু নির্জীব হয়ে পড়ে, ঘুমিয়ে পড়ে সব কিছু, হ্যাঁ, সর্পিল গতিতে সাপের মতো কিলবিল করে ট্রেনটা কী করে এই অঞ্চলে আসে, লোহালক্করের ঝাঁকুনি লাগে, কিছুটা কি আসে, তাল আসে, রাতের অন্ধকারে লণ্ঠন জ্বালানো ঘুমন্ত কত স্টেশন পেরিয়ে সেইখানে নিদ্রাচ্ছন্ন ট্রেনটি সমস্ত চেতনা জেগে সজারু কাটা হয়ে ওঠে। ট্রেনটা যেন ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এই অঞ্চলে এসে তার নিদ্রাচ্ছন্ন ভাবটি কেটে যায়, তার
তার চেতন ফিরে আসে, সজারু কাটার মতো দাঁড়িয়ে থাকে। তাছাড়া এদের বহির্মুখ উন্মত্ততা আগুনের হলকার মতো পুড়িয়ে দেয় দেহ। রেলগাড়ির খুপড়িগুলো থেকে আচমকা জেগে ওঠা যাত্রীরা কেবল ভয় পেয়ে কেবল অপরিসীম কৌতূহলে মুখ বাড়ায়, দেখে আচ্ছা অন্ধকারে ছুটোছুটি করতে থাকা লোকদের। কোথায় যাবে তারা? কিসের তো উন্মত্ততা, কিসের তো অধীরতা? এ লাইনে যারা নতুন তারা চেয়ে চেয়ে দেখে, কিন্তু এরা ছোটে ছোটে আর চিৎকার করে, গাড়ির এ মাথা থেকে ও মাথা, এতগুলো খুপড়ির মধ্যে কোনটাতে চড়লে কপাল ফাটবে তাই যেন খুঁজে দেখে। ইতিমধ্যে আত্মীয় স্বজন জন পছানের লোক হারিয়ে যায়, কারো জামা ছেড়ে, কারো টুপিটা অন্যের পায়ের তলায় দুমড়ে যায়, কারো বা আসল জিনিসটা অর্থাৎ বদনাটা জানা হলে বিদেশ থেকে এক পা চলে না কী করে আলগোছে হারিয়ে যায়। অর্থাৎ এরা যে মাল মশলা যে মানে পোটলা পাটলা নেয় তাদের সঙ্গে একটা বদনাও থাকে। হ্যাঁ, প্রাকৃতিক বাহ্যকর্ম সারার জন্য বদনাটা তাদের খুবই জরুরি। হ্যাঁ, এই যে ছুটাছুটি করে, কোন কামরায় উঠবে, ট্রেনের কোন কামরায় তারা উঠবে, ছুটাছুটিতে ধাক্কাধাক্কিতে তাদের ওই আসল জিনিসটা হারিয়ে যায়, বদনাটা হারিয়ে যায়। হারাবে না কেন? দেহটা গেলেই হয়। এমন একটা মনোভাব নিয়ে ছুটোছুটি করলে হারাবেই তো। অনেকের অনেক সময় গলায় ঝোলানো তাবিজের থোকাটা ছাড়া দেহে বিন্দুমাত্র বস্ত্র থাকে না শেষ পর্যন্ত। কি লজ্জার কথা! শুধু গলায় ঝোলানো তাবিজের ঝোলাটা থাকে আর গায়ে কোনো বস্ত্র পর্যন্ত থাকে না, এমন ছোটাছুটি করে। তারা অবশ্য বয়সের ছোকরা, যাদের কাপড় থাকে না, হ্যাঁ, গলায় শুধু তাবিজের থাকে, তারা বয়সের ছোকরা। উপন্যাসিক আমাদের এটা জানিয়েছেন, বয়স্ক কোনো লোকের এই ধরনের হয় না। যারা নিজেদের কাপড় চোপড় হারিয়ে ফেলে তারা বয়সে ছোকরা। বয়স হলে এরা আর কিছু না হোক শক্ত করে গিরেটা দিতে শেখে। অর্থাৎ লুঙ্গিতে আমরা যে গিরেটা দিই, লুঙ্গি পরার সময় আমরা যে গিরে ব্যবহার করি, যে এই লোকগুলো, এই ছেলেগুলো বয়সকালে আর যা হোক তারা শক্তকারে কি করে লুঙ্গির গ্যারোটা দিতে শেখে। অজগরের মতো দীর্ঘ রেলগাড়ির কিন্তু ধৈর্যের সীমা নেই। এই যে অজগরের মতো, দেখো উপন্যাসিকের ভাষার দক্ষতা এখানে, যে উপন্যাসিক বলছে যে এই লোকগুলো তোমার উঠেছে, হ্যাঁ, এই লোকগুলোর হুটুপুটি দেখে আমার যে ট্রেনটা একেবারে ঝিম মেরে বসে আছে তা নয়। অজগরের মতো দীর্ঘ রেলগাড়ির কিন্তু তার ধৈর্য নেই, তার কিন্তু সময়, তার দেহ ঝনঝন করে লোহালক্করের ঝংকারে উত্তাপ লাগা দেহ কেঁপে কেঁপে ওঠে, কিন্তু হঠাৎ উঠে ছুটে পালায় না। দেহচ্যুত হয়ে অদূর স্পষ্ট আলো ইঞ্জিনটা পানি খায়, পানি খায় ঠিক মানুষের মতোই, আর অপেক্ষা করে। ধৈর্যের কাঁটা নড়ে না, তার সময় না হলে তো সে লড়বে না, তাই না? কেনই বা নড়বে? নিশুতি রাতে যে দেশে এসে পৌঁছেছে সে দেশ এখন অন্ধকারে ঢাকা থাকলেও সে জানে যে তাতে শস্য নেই। এখানে দেখো এই লোহালক্করের ট্রেনটাকে অন্য একটা বিশেষণের ভিতরে, অন্য একটা বিষয়ের মধ্যে, চিন্তার একটা বিষয়ের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ওয়ালিউল্লাহ। কি বলছেন? যে লোহালক্কর, এই যে নিশুতি রাতে যে দেশে ট্রেনটা এসে পৌঁছেছে, এই এখন অন্ধকারে ঢাকা থাকলেও সে জানে যে তাতে শস্য নেই, এই এলাকায় শস্য নেই, খাবার নেই মানে আর কোনো কিছু নেই। বিরান মাঠ, স্বর ভাঙা পার আর বন্যা ভাসানো ক্ষেত, নদী গহ্বরেও জমি কম নেই। সত্যি শস্য নেই, যা আছে তা যৎসামান্য, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। এই লাইনটা তোমরা দাগ দিয়ে রাখো। এই লাইনটাই হচ্ছে এই লাল সালু উপন্যাসের বড় একটি বৈশিষ্ট্য। হ্যাঁ, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। যতগুলো টুপি দেখা যায় ততটা ধর্মের প্রতি এরা কিনা একনিষ্ঠ নয়। ধর্মটা তাদের, টুপিটা দেওয়া হচ্ছে নিজেদের দিন অতিবাহিত করা, নিজেদের স্বার্থকে হাসিল করা। অনেক সময় টুপিটা দেওয়ার মিনিংটা হচ্ছে এই, হ্যাঁ, যেটা আমরা দেখতে পাই পরবর্তীতে মজিদের মধ্যে। মজিদ হচ্ছে এই অঞ্চলের বাসিন্দা। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা এতক্ষণ এই ক্লাসটি দেখছিলে, আমার মনে হয় তোমরা আরও বেশি সুন্দর করে এই উপন্যাসটাকে পাঠ করতে পারবে এবং অনেক প্রশ্নের তোমরা জিজ্ঞাসায় রূপান্তরিত করতে থাকবে। এবং আমার মনে হয় এই পর্যন্ত তোমাদের যদি পাঠ করে এই আগামী
তোমার 20 পৃষ্ঠার মধ্যে যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে, 20 পৃষ্ঠার মধ্যে কোনো রকমের সমস্যা থেকে থাকে, কোনো প্রশ্ন এসে থাকে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে উল্লেখ করবে। আমি অনেক অনেক প্রশ্ন পেয়েছি, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবারও এই তোমার পাঠের মধ্যে এই ক্লাসে যদি তোমাদের প্রশ্নের উদয় হয় মনে, তাহলে তোমরা প্রশ্নটি করবে। অনেকে শুধু প্রশ্ন করতে চাচ্ছ কিন্তু তুমি প্রশ্ন করছো না। আমি চাই গত যে ক্লাসগুলো আমরা করেছি সেই ক্লাসের মতো এই ক্লাসেও তোমরা প্রশ্ন করো। মজিদ, আমেনা, খালেক ব্যাপারী, এই তিনজনকে নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে, ধলা মিয়া, তানু বিবি, এদেরকে নিয়ে যদি কোনো সমস্যা থাকে তোমরা প্রশ্নে করতে পারো। আর যেটা বলবো সেটা হচ্ছে ভাষার মাস, যেহেতু ফেব্রুয়ারি মাস, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে আমাদের বই মেলা হতো, কিন্তু এবার বই মেলাটা চলে গেছে, মার্চের 18 তারিখে হবে। তো আমি তোমাদেরকে এইটুকু জানিয়ে রাখি যে তোমরা তরুণ যারা ইন্টারমিডিয়েট যারা পড়ছো, তারা বই কিনবে, বই পড়বে, বই ভালোবাসবে। আর বইমেলা যখন হবে অবশ্যই যারা কাছে কিনারা আসো, এই শহরে আসো, যেভাবে হোক বইমেলায় যেতে চেষ্টা করবে, নতুন নতুন বই সংগ্রহ করার চেষ্টা করবে। বই পড়লে তুমি আলোটাকে সঞ্চয় করতে পারবে, বই পড়লে তুমি অভিজ্ঞতাটা সঞ্চয় করতে পারবে, বই পড়লে তোমার ভেতরে একটা আলোর জগৎ তৈরি হবে, তুমি মানুষের মতো মানুষ হবে। সুন্দর মানুষ হও সবাই, সুন্দর সার্থক মানুষ হও, এইটুকু কামনা করি। ভালো থেকো। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে কথা হবে। ধন্যবাদ।